আসসালামু আলাইকুম। আমি এফকেসিএস। আপনারা শুনছেন সঙ্গীন প্রণয় শক্তি। লিখেছেন সুরায় রাফা। পর্ব সংখ্যা 18। চলুন আজকের পর্ব শুরু করি। জাহানারা যখন এবারের ছোট সাহেবকে জড়িয়ে ওরুকে হাজারটা নোংরা কটাক্ষ করায় ব্যস্ত, তখনই হন্তদন্ত হয়ে বাইরে থেকে ছুটে আসে রূপা। কোনো মনে হাঁপাতে হাঁপাতে গলা ছেড়ে ডেকে বলে, মা, লম্বা মতো একটা ভাইয়া রেজা ভাইয়াকে ইচ্ছে মতো পেটাচ্ছে। ওরুর 2 পয়সারও ইন্টারেস্ট নেই ওদের মারামারিতে। রেজা গুল্লায় যাক তাতে ওর কি। সেই হিসেব মতে ব্যাগটা নিয়ে উপরের দিকে হাঁটা দিল ওরু। জাহানারা হকচকে উঠে বলল, কে মারে আমার ছেলেকে? এত বড় সাহস কার? রূপা ভয়ার্থ কণ্ঠে বলল, জানি না, কখনো দেখিনি এই মহল্লায়। দেখতে বিদেশিদের মতো, কিন্তু বিদেশি না। ভাইয়াকে বাংলায় গালি দিচ্ছিল। রুম্পার শেষ কয়েকটা কথায় ছক্কা লাগার মতো ওরুর মস্তিষ্কে গিয়ে লাগলো। অজানা শিহরণে থরথরিয়ে কেঁপে উঠল ওর পুরো শরীর। গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। টলমলে চোখ দুটো দেখে মনে হচ্ছে এখনই চেতনা হারাবে ও, কিন্তু হারালো না। হাত দুটো শক্ত করে নিজেকে স্থির রেখে কাপা কণ্ঠে বলল, রূপা, যে এসেছে তার চুলগুলোকে ঘাড় অব্দি লম্বা আর চোখগুলো কি ভাসা ভাসা? রূপা ঠোঁট উল্টে হ্যাঁ সূচক মাথা নাড়াতে কাঁধ থেকে ব্যাগটা ফেলে দিয়ে বাইরের দিকে ছুটতে লাগলো ওরু। ওর পরনে সুতির স্কার্ট আর টপস, লম্বা চুলগুলো পাঞ্চ ক্লিপ দিয়ে কোনো মতে আটকানো। 2 পায়ে কৃতিকের পরিয়ে দেওয়া দুটো সোনার নূপুর। সেভাবেই ছুটছে ওরু। তবে অন্দরমহল থেকে বেরোনোর আগে খপ করে ওর হাত টেনে ধরল জাহানারা। চোখ রাঙিয়ে শুধালো, কে এসেছে? সত্যি করে বল। ওরু জবাব দিল না। এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে ছুটে চলে গেল সদর দরজার বাহিরে। তবে কৃতিকের দিকে আর এক পাও এগোতে না দিয়ে ওকে আবারও শক্ত করে চেপে ধরল জাহানারা। হুট করে এভাবে টেনে ধরায় সদর দরজায় হুমড়ি খেয়ে পড়ে গেল ওরু। ঠিক তখনই একজোড়া মোহবিষ্ট ভাসা ভাসা চোখ স্থির হলো ওরুর চোখে। চোখের সামনে ওরুকে দেখা মাত্রই হাতের হকি স্টিক দূরে ছুঁড়ে মারল কৃতিক। তারপর দাঁড়িয়ে রইল রেজার পরবর্তী পদক্ষেপের অপেক্ষায়। কৃতিককে এভাবে দাঁড়িয়ে পড়তে দেখে হকচকিয়ে উঠল ওরু। এক্ষুনি তো রেজার চেলাপালারা কৃতিকের উপর নিজেদের রাগ ঝাড়তে উদ্যত হবে। তাহলে এভাবে দাঁড়িয়ে পড়ার কি মানে? ওরু সেদিকে তাকিয়ে দুহাতে ভর করে উঠতে যাবে, তখনই কৃতিকের একের পর এক তীব্র করাঘাতে করতে লাগলো রেজার লোকেরা। সঙ্গে সঙ্গে আবারও মুখ থুবড়ে পড়ল ওরু। চোখের সামনে নিজের স্বামীকে এভাবে মার খেতে দেখে হৃদয়টা দুমড়ে মুচড়ে ছিঁড়ে যাচ্ছে ওর। অথচ কৃতিক এক ধ্যানে ওরুর দিকে তাকিয়ে মার খেয়ে যাচ্ছে। মার খেতে খেতে এক পর্যায়ে ঠোঁট কেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো কৃতিকের। ও হাতের পিঠ দিয়ে ঠোঁটের রক্তটুকু মুছতে মুছতে কুরুর হাসি হাসলো ওরুর পানে চেয়ে। কৃতিক কুঞ্জে দাঁড়িয়ে কৃতিককে কুঞ্জের মালিককে কিনা মার খাচ্ছে, তাও বাড়ির লোকের হাতে, শুধুমাত্র ওরুকে কাঁদানোর জন্য। এবং সেই উদ্দেশ্য সফলও হয়েছে। ওরু বেশ কষ্ট পাচ্ছে, যার প্রেক্ষিতে পৈশাচিক হাসিতে প্রসারিত হলো কৃতিকের ঠোঁট। তবে এই অসহনীয় দৃশ্য আর সহ্য করতে পারল না ওরু। গলা ছেড়ে চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে বলল, উনাকে মারছো কেন? ছাড়ো, উনি এবারের ছোট সাহেব। ওরু শেষ কথাতে চমকে উঠে ভয়ে ততস্থ হয়ে 2 কদম পিছিয়ে গেল সকলে। তবে শেষ রক্ষা হলো না আর। কৃতিক কিছু না বলেও অ্যালিসা, অর্ণব আর সায়র গাড়ি থেকে নেমে এই দৃশ্য দেখে দৌড়ে এসে এক একটাকে ইচ্ছে মতো রামধুলাই দিয়ে মুখ বেঁকিয়ে দিল। আর কৃতিক ধীর পায়ে এগিয়ে গেল ওরুর দিকে। ওরুও কোনো মতে হাতের তালুতে ভর দিয়ে উঠে দাঁড়ালো, এই আশায় হয়তো এখনই ঝড়ে বেগে ছুটে এসে ওকে বুকের মাঝে চাপটে ধরবে কৃতিক। কিন্তু আদতে তেমন কিছুই হলো না। কৃতিক এগিয়ে এসে ওরুকে ধরা তো দূরে থাক, ওর ধারে কাছেও এলো না। উল্টো ওরু এগিয়ে এসে ওর ক্ষতস্থানে হাত ছোঁয়াতে গেলে বিদ্যুতের বেগে দূরে সরে যায় কৃতিক। ঈশান কোণে মেঘ ডাকছে, আকাশ জুড়ে বনু মহিষের পাল। পরন্ত বিকেলে কালবৈশাখীর স্পষ্ট পূর্বাভাস। চারিদিকে ঘূর্ণি বাতাসে ধুলোবালির ঝড় উঠছে যেন। তবে তকতকে পিচঢালা ফ্রন্ট ইয়ার্ড আর সুসজ্জিত বাগানবিলাসের পাঁচিল
পেরিয়ে সেই ধুলোবালির ঝড় খুব একটা প্রবেশ করতে পারে না কৃতিককুঞ্জের আলিশান বাড়িতে। ফ্রন্টিয়ারের ছোট্ট লেকের পাশ ঘেঁষে যে গোলাকার বৈঠকখানা বাঁধানো, সেখানেই চালাপালা নিয়ে দলের মিটিংয়ে ব্যস্ত সময় পার করছে রেজা। ঢাকা দক্ষিণের সহজ সভাপতি পদ লাভ করার পর থেকেই ভারী ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে রেজার সময়কাল। সত্যি বলতে এই বাড়ির পূর্বপুরুষদের রাজনৈতিক কর্তৃত্ব আর নাম ভাঙিয়ে রেজা এতদূর আসা। সেই হিসেবে প্রমাণস্বরূপ এ বাড়ির সুবিশাল বৈঠকখানায় প্রায়শই বসে রেজার রাজনৈতিক আসর। ও যে এ বাড়ির কুটুম সেটা বোঝাতে হবে তো সবাইকে। আলোচনা তখন মাঝপথে একের পর এক নিজেদের বক্তব্য পেশ করছে দলের সদস্যরা। ঠিক সেই সময় বাগান বিলাসের ঘেরা বিশাল গেটটার ক্যাচ ক্যাচ আওয়াজে খুলে যেতেই সবার দৃষ্টি গিয়ে ঠেকল সেদিকে। কার্ড দিয়ে ওভারের ভাড়া মিটিয়ে মাত্রই বাড়িতে প্রবেশ করেছে সানগ্লাস পরিহিত লম্বা মতো এক অচেনা সুদর্শন যুবক। তার প্রতিটি পদধ্বনিতে উপচে পড়া কর্তৃত্ব আর অভিজাত্য। হাঁটার তালে তালে চওড়া কাঠটা ক্রমশ দুলে উঠছে। দেখে মনে হচ্ছে কোনো গ্লোবাল সুপারস্টার মাত্রই গুরুত্বপূর্ণ শট শেষ করে শুটিং সেট থেকে বেরিয়ে এসেছে। এহেন মেনলি হাঁটা চলা পেছন থেকে যে কেউ দেখলে নিষ্প্রভ হয়ে তাকিয়ে থাকতে বাধ্য। অচেনা কাউকে এভাবে হুট করে বাড়িতে প্রবেশ করতে দেখে রেজার একজন বিশ্বস্ত বক্তা এগিয়ে এসে বিরক্ত কণ্ঠে শুধালো, কে আপনি, কি চাই? কৃতিক হাঁটার গতি ধীর করে গম্ভীর গলায় বলল, গেট আউট। লোকটা এবার চড়াও হয়ে এগিয়ে এসে কৃতিকের পথ আটকে দাঁড়িয়ে বলল, বলছি তো, পরিচয় না দিলে ওদিকে যাওয়া যাবে না। লোকটার কথা বলতে বাকি চোখের সানগ্লাসটা খুলে ওর গালে সপাটে চোর বসিয়ে দিতে দেরি হলো না কৃতিকের। আকস্মাৎ শক্ত জিম করা হাতের চপটাঘাতে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে শুকনো মাটিতে মুখ থুবড়ে পড়ল লোকটা। কৃতিক পুনরায় সানগ্লাস চোখে চড়িয়ে নির্বিকার ভঙ্গিতে বলল, এটাই আমার পরিচয়। বাড়ি বয়ে এসে নিজের লুকের উপর হঠাৎ আক্রমণ দেখে রেগে মেগে বেশ ক্ষিপ্র গতিতে এগিয়ে এলো রেজা। কৃতিকের দিকে এগিয়ে আসতে আসতে গাঢ় গলায় বলল, আমার লুকের গায়ে হাত তুলছিস? কে তুই? আমাকে চিনিস? আমি হলাম সহসভা। রেজার কথা পুরোপুরি শেষ হওয়ার আগে ওর বাম গালে আছড়ে পড়ল তীব্র কষাঘাত। হঠাৎ থাপ্পড়ের তাল সামলাতে না পেরে রেজা নিজেও ঘুরে গিয়ে মুখ থুবড়ে পড়ল শুকনো চৌচির মাটিতে। নিজেদের নেতাকে এমন বলিষ্ঠ থাপ্পড় খেয়ে মুখ থুবড়ে পড়ে যেতে দেখে হকিস্টিক নিয়ে এগিয়ে আসতে গিয়েও ভয়ার্থ ঢুক গিলে কয়েক কদম পিছিয়ে গেল দলের অন্য ছেলেগুলো। এদের কাণ্ডে তড়াক করে কৃতিকের মাথায় রক্ত উঠে গিয়েছে। পা রাখার সঙ্গে সঙ্গে নিজের বাড়িটাকে চিড়িয়াখানার মতোই অদ্ভুত লেগেছে ওর নিকট। মস্তিষ্কে দমে থাকা সুপ্ত রাগটা হুট করে চড়াও হয়ে উঠছে চোখের সামনে, মুখ থুবড়ে পড়ে থাকা রেজার উপর। আজ এই সহসভাপতির তো একটা হ্যাস্তন্যাস্ত করে ছাড়বে ও। যে ভাবা সেই কাজ। ছেলেপেলেদের হাত থেকে হকিস্টিক ছিনিয়ে নিয়ে ইচ্ছে মতো রাগ ছেড়েছে রেজার উপর। কৃতিক যখন হকিস্টিকের শক্ত প্রহারে ফাটিয়ে ফেলছিল রেজার শরীর, ঠিক তখনই চোখের সামনে হাজির হয় আনচান করতে থাকা চূর্ণ বিচূর্ণ একজোড়া অসহায় চোখ, যা দেখে পুরোপুরি থেমে যায় কৃতিক। হাতের হকিস্টিকটা ছুঁড়ে ফেলে দেয় অনেক দূরে। তারপর স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে নিজের আঘাতপ্রাপ্ত হয়ে অন্য একজনের আত্মাকে যন্ত্রণায় পুড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে। বালাইশাট, কৃতিক তাতে সফল হয়েছে। ওরও কষ্ট পেয়ে দরজার সামনে হুমড়ি খেয়ে পড়ে চিৎকার করে কাঁদছে। মনে হচ্ছে ওরা কৃতিকের নয়, প্রতিটা আঘাত ওরও হৃদয় করেছে। শেষমেশ দ্বিতীয় গাড়িটা গেট দিয়ে ঢুকতেই ঝামেলার অবসান হলো। গাড়ি থেকে একে একে নেমে এলো সায়র, অর্ণব, অ্যালিসা, কেতলিন আর প্রত্যয়। কৃতিক ভারী পা ফেলে সদর দরজার কাছাকাছি আসতেই ওরও এগিয়ে এসে ওর ক্ষতস্থানে দিকে হাত বাড়িয়ে ঠোঁট উল্টে ফুপিয়ে উঠে বলল, কেন করলেন এমনটা? আমাকে কাঁদাতে খুব ভালো লাগে তাই না?
কৃতিকের জবাব দেওয়া তো দূরে থাক, বরং অরুর ছোঁয়ার আগেই ওর থেকে কয়েক কদম পিছিয়ে গিয়ে দাঁড়ায়। ওর এহেন কাণ্ডে অরু বিস্মিত হয়ে বলল, কি হয়েছে আপনার? আমাকে চিনতে পারছেন না? অরুর প্রশ্নের বিপরীতে কৃতিক কোনোরূপ জবাব দেওয়ার আগে ওদিক থেকে সায়র এগিয়ে আসতে আসতে সম্মোহনী হেসে বলল, আরে মিস এলোকেশি, আবার দেখা হলো আমাদের। দেখলে তো কেমন তোমার টানে চলে এলাম। কথায় কথায় সায়র খেয়ালই করেনি কৃতিক যে ওর দিকে তখন থেকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। যখন খেয়াল করলো তখন সঙ্গে সঙ্গে গলা খাদে নামিয়ে মুখ কাচুমাচু করে মেকি হেসে বলল, না মানে তোমাদের দেশের মানুষের টানে কি ভালো মানুষ তোমরা বাবা গো। আসার সঙ্গে সঙ্গে কেমন মারামারি দিয়ে আপ্যায়ন করে নিলে, তাই না জেকে? কৃতিক একইভাবে দাঁড়িয়ে আছে। ওদিকে অ্যালিসা এগিয়ে এসে অরুকে দেখা মাত্রই চমকে উঠে বলল, শরীরের একই হাল করেছো তোমার অরু, খাওয়া দাওয়া করো না নাকি? এভাবে শুকিয়ে গেলে কেন? অ্যালিসার কথার মাথায় কৃতিক সাবধানে আর চোখে একবার অরুর আগাগোড়া পরখ করলো। ওদিকে অরু কারোর কথায় কোনোরূপ উত্তর না দিয়ে চোখ মুছতে মুছতে দৌড়ে অন্দরমহলের দিকে চলে গেল। অরু চলে গেলে সায়র হতবিহ্বল মুখে সেদিকে তাকিয়ে বলল, আরে এত দূর থেকে এলাম, একটুখানি ওয়েলকাম না করে এভাবে দাঁড় করিয়ে রেখে দৌড়ে চলে গেল। অ্যালিসা এক পলক কৃতিককে পরখ করলো যে সেই কখন থেকে একইভাবে অরুর যাওয়ার পানে চেয়ে আছে, আর কোনো দিকে নজর নেই বললেই চলে। একটা চাপা দীর্ঘশ্বাস ছেড়ে কৃতিকের থেকে দৃষ্টি সরিয়ে সায়রের হাত ধরে ভেতরে যেতে এলিসা বলে, স্বামী স্ত্রীর মার অভিমানের পাল্লা চলছে এখানে, চল ভেতরে যাই। এমনিতেও আমাদের ওয়েলকাম করার মতো কেউ নেই। সায়র ভ্রুকুচকে ভেতরে যেতে যেতে গম্ভীর মুখে বলল, হ্যাঁ তা তো থাকবেই না, বাড়ির মালিককে দেখতে হবে না, এক নম্বরের হিটলার। আলিশান মহলের বসার ঘরে কয়েক ইঞ্চি গা দাবিয়ে দেওয়া নরম গদিতে বসে আছে সবাই। কৃতিক সেই তখন থেকে পায়ের উপর পা তুলে স্মোক করছে। প্রত্যেক চারিদিকে চোখ ঘুরিয়ে পুরো বসার ঘর পর্যবেক্ষণ করে মনে মনে বলল, কৃতিক ভাই শুধু শুধু টেনে হিঁচড়ে দেশে নিয়ে এলো, যার জন্য দেশে আসলাম সেই তো নেই। ওর ভাবনার ছেদ ঘটিয়ে কৃতিক ডেকে বলে, আমার কয়েকটা আর্জেন্ট বাইক লাগবে প্রত্যয়, কোন ব্র্যান্ডগুলো ইউজ করি তা তো জানোই। বাইরের গ্যারেজটা পরিষ্কার করার ব্যবস্থা করো, আর হ্যাঁ আমার রুমে একটা গেমিং মনিটর পাঠিয়ে দিও মনে করে। সায়র 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চারিদিক এক ঝলক চোখ ঘুরিয়ে বলল, ভাই এটা বাড়ি নাকি রাজপ্রাসাদ? সব কিছুতেই কেমন অভিজাত্যের ছোঁয়া। সায়রের তালে তাল মিলিয়ে অ্যালিসাও বলে ওঠে, রিয়েলি জেকে, ইটস অ্যামেজিং, ইউর ফ্যামিলি হ্যাজ ভেরি গুড টেস্ট। ওদের থেকে কিছুটা দূরত্বে ডাইনিংয়ের কাছে দাঁড়িয়ে জাহানারা আর রূপা হাঁ করে ওদের কথা গিলছে। এক পর্যায়ে রূপা তবদা খেয়ে বলল, মা দেখো কি সুন্দর সুন্দর ছেলে, সব বিদেশি। জাহানারার চোখ চিকচিক করে উঠল মেয়ের কথায়। তিনি আবেগ সামলাতে না পেরে অ্যালিসাকে দেখিয়ে বলল, ছেলে বাদ দে, ওই মেয়েটাকে দেখ কি সুন্দর, এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো। জাহানারার মুখ থেকে কথাটা বের হওয়ার সঙ্গে সঙ্গে কি কথায় কথায় যেন অর্ণব এগিয়ে গিয়ে অ্যালিসার ঠুটে একসাথে কয়েকটা চুমু খেলো। সবার সামনে সেই চুমুতে আবার পুরোদস্ত সায় দিল অ্যালিসা, যা দেখে এই মুহূর্তে জাহানারার বিমলি খাওয়ার উপক্রম। তিনি মেয়ের হাত দুটো ধরে হাঁসফাঁস করে উঠে বললেন, রূপারে আমার একটু ধর। এতক্ষণ যাবৎ সেভাবে খেয়াল করলেও এখন নিজের শার্টের কলার নাড়াতে নাড়াতে জাহানারার উদ্দেশ্যে অর্ণব বলল, এই যে খালা, এক গ্লাস ঠান্ডা পানি দিন তো, বিড়িতে অনেক গরম। কেটলিন একটু ইতস্তত কণ্ঠে ভাঙ্গা ভাঙ্গা বাংলায় বলল, আমিও। জাহানারার একটু জোরপূর্বক হেসে বলল, ইয়ে মানে বাবারা, আমি আসলে এবারের খালা নই। বাকি কথা শেষ করার আগে কৃতিক পত্রকে উদ্দেশ্য করে বলল, বাড়ির কেয়ারটেকার মুগলেশ চাচাকে খবর দাও, আমার ফ্রেন্ডসরা যতদিন আছে উনি যাতে একজন ভালো বাঙালি রাঁধুনি রেখে দেয়, ওরা যাতে বাঙালি অ্যাক্রোটিভ খাবার দাবারগুলো টেস্ট করতে পারে। আর হ্যাঁ, অ্যাজ সুন অ্যাজ পসিবল এদেরকে বিদায় করো, আমার মহিলা সার্ভেন্ট পছন্দ নয়।
কৃতিকের কথায় অপমানে থমথমে হয়ে গেল জাহানারার মুখ। রূপা চুপসানো মুখে ঠোঁট উল্টে মিনমিনিয়ে বলল, মা কি বলছেন উনি? আমরা নাকি সার্ভেন্ট? জাহানারা মেয়েকে আশ্বস্ত করে বললেন, চুপ কর, তোর ফুপ্পি ফিরে এলে সব ঠিক হয়ে যাবে। কৃতিক এতক্ষণে সোফা ছেড়ে উঠে সামনের ক্যাবিনেটের দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলল, এখানে আমার ফেভারিট কিছু শোপিস ছিল, কোথায় গেল সেগুলো? জাহানারা তৎক্ষণাৎ নালিশ করার মতো গলা উঁচিয়ে অরুর ঘরের দিকে ইশারা করে বলল, ওই যে ওই মেয়েটা ভেঙেছে, শুধু এগুলো না আরও অনেক কিছু ভেঙেছে। এটুকু মেয়ে, সে কি তেজ? কৃতিক সবাইকে শুনিয়ে বিড়বিড়ালো, আমার বউ, তেজ থাকা মাস্ট। প্রত্যয় শোনো। এগিয়ে এসে প্রত্যয় শুধালো, হ্যাঁ ভাই। আগের শোপিসগুলোর মতোই সেম কিছু শোপিস অর্ডার করে দিও, ওগুলো আমার অনেক ফেভারিট। আর হ্যাঁ, এক জোড়া করে অর্ডার করে দিও, বলা তো যায় না মহারানীর আবার কখন মুড সুইং হয়। প্রত্যয় হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সব কিছু নোট করে বলল, ভাই এখন আসছি, অনেক দিন পর ফিরেছি, বাড়িতে সবে অপেক্ষা করছে। কৃতিক ওর কাঁধের উপর হাত রেখে আশ্বস্ত করে বলল, বিলিভ মি, এখন ফিরে যাচ্ছ, তবে খুব শীঘ্রই সসম্মানে এ বাড়িতে পা রাখবে তুমি। কৃতিকের কথায় স্মিত হেসে দ্রুত পদধ্বনিতে জায়গা ত্যাগ করল প্রত্যয়। বিকেলের কালো মেঘ রাত হতেই পরিণত হয়েছে প্রকাণ্ড ঝড়ে। ঝড়ের বেগে চারিদিকে প্রবল হাওয়া দিচ্ছে। বাড়িতে বিদ্যুৎ নেই, জেনারেটর জ্বালিয়ে সকলে মিলে রাতের খাবার খেতে বসেছে ওরা। অনেক বছর পরে এমন বৈশাখী ঝড়ের মাঝে টিমটিমে আলোয় টেবিলের হরেক রকমের বাঙালি খাবার দেখে উৎকণ্ঠার সীমা নেই ওদের সবার। ঘি মাখানো ভাত, আমের ডাল, কচু চিংড়ি ভুনা, কাতলা মাছের ঝোল, মাংস কষা, শিলপাটায় তৈরি ভর্তা, লাউ পাতার বড়া, আর শেষ পাতে দই মিষ্টি। কতটা আমোদ করেই না খাবারগুলো হাতে মেখে উপভোগ করছে ওরা। একটু পর ফ্রেশ হয়ে এসে ওদের মাঝে চেয়ার টেনে বসলো কৃতিক। ওর চোখ দুটো আইপ্যাডে নিবদ্ধ। সেদিকে তাকিয়ে চেয়ার টেনে বসতে বসতে খেয়ালই করলো না যে ওরও পাশে বসেছে। বিকেলের ঘটনার পরে অ্যালিসাই ওরুকে বুঝিয়ে শুনিয়ে খাবার খেতে নিয়ে এসেছে। অ্যালিসা বড় আপার মতো, তাই ওর কথা ফেলতে পারেনি ওরুও। সহসায় চলে এসেছে ডাইনিংয়ে। চিকন কোমল হাতে প্লেটের মধ্যে কেউ ভাত তুলে দিচ্ছে। ব্যাপারটা দৃষ্টিগোচর হতেই আইপ্যাড থেকে চোখ সরালো কৃতিক। দেখলো ওরু ওর পাশে বসে নিজের ছোট ছোট হাত দিয়ে পটু গিন্নিদের মতো করে ওর প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। লম্বা চুলের আড়ালে থেকে ওরুর ঢিলে হয়ে যাওয়া জামাটা স্পষ্ট জানান দিচ্ছে যে ওরু কতটা শুকিয়ে গিয়েছে। কৃতিক সেদিকে এক ঝলক তাকিয়ে হুট করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কৃতিকের কাণ্ডে ওরু আচমকা লাফিয়ে উঠল। সার খেতে খেতে শুধালো, কি হয়েছে? কৃতিক বেসিন থেকে হাত ধুয়ে উপরে যেতে যেতে বলল, নাথিং। অন্য ভাগ ছেড়ে বলল, খাবি না? সিঁড়ি ডিঙ্গিয়ে উপরে যেতে যেতে জবাব দিল কৃতিক, খিদে নেই। কৃতিক এভাবে উঠে যাওয়াতে ওরও অপমানিত বোধ করলো খুব। লোকটা শুধু শুধু ওর সাথে কেন এমন রাগ দেখাচ্ছে? কিছুই তো মাথায় ঢুকছে না ওর। কৃতিক কি এমন ভুলের শাস্তি দিচ্ছে ওকে? সবাই এই মুহূর্তে ওর থমথমে মুখের দিকে তাকিয়ে আছে। ব্যাপারটা বোধগম্য হতেই হাতের পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে সিঁড়ি ভেঙে উপরে চলে যায় ওরু। ওরা দুজন চলে যাওয়ার পরপরই সার বিরক্তিতে চিরবিরিয়ে উঠে বলল, তোর বন্ধু চাইছেটা কি অর্ণব? যার জন্য ইউএসএ বসে রাগ ফাগ নিয়ে যা তা অবস্থা করে ফেলেছিল, আর এখন চোখের সামনে পেয়েও তাকে না দেখার ভান করে এড়িয়ে যাচ্ছে। আশ্চর্য। অ্যালিসা ক্যাটলিনের পেটে তরকারি তুলে দিতে দিতে বলল, যে কে নিজের অভিমানটা প্রকাশ করতে পারছে না, কারণ এসব ওর ধাঁচে নেই, যার ফলস্বরূপ ওর সাথে এমন রুড বিহেভ করছে। আই থিঙ্ক সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে, ওরই ঠিক করে ফেলবে, কারণ ওই পিচ্চি মেয়ে ছাড়া আর কারোর ধার ধারে না ঘাটতেরা ছেলেটা। অ্যালিসার কথা শুনে অর্ণব খেতে খেতে আমোদিত সুরে বলল, জান, তুই তো দেখি জাতে মাতাল, তাহলে ঠিক আছিস। অ্যালিসা এদিক ওদিক তাকিয়ে কটমটিয়ে বলল, একবার রুমে চল, তারপর তোর হচ্ছে। আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ। আপনি কি নতুন লেখক বা লেখিকা? আপনার গল্পকে বেশি মানুষের কাছে পৌঁছাতে চান? তাহলে আপনার গল্প আমি ভিডিও আকারে আমার চ্যানেলে প্রকাশ করব। নতুন অডিয়েন্স পাবে আপনার গল্প।
প্রতি পর্বের চার্জ মাত্র 100 টাকা। ইন্টারেস্টেড? ইমেল করুন fkcsdreamyworld@gmail.com এ। চলুন পুনরায় গল্পে ফেরা যাক। বাইরে ঝড়ের তাণ্ডব ক্ষীণ হয়ে এসেছে। মেঘ ভেজা শীতল বাতাস দুলদুল করছে চারিপাশ। অন্ধকারে দৌড়াতে দৌড়াতে চিলেকোঠা অবধি চলে এসেছে অরু। বিদ্যুৎ নেই, তার উপর দমকা হাওয়া, তাই অন্ধকারটা একটু বেশি মনে হচ্ছে। অরু যখন চিলেকোঠার ঘরের সামনে এসে হাঁটু ভেঙে বসে তাতে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল, তখনই নাকে এসে সুরসুরি দিল চেনা পরিচিত ম্যানলি স্যান্ডালউড পারফিউমের সুঘ্রাণ। এই সুঘ্রাণটা অরুর বেশ পরিচিত, শুধু পরিচিত বললে ভুল হবে। একটা সময় এই সুঘ্রাণে মিলেমিশে একাকার হয়ে উঠেছিল ওর শরীর। প্রথম নারী সত্তার বিসর্জন হয়েছিল সেই সুঘ্রাণযুক্ত পুরুষের হাতেই। আর এখন এ অন্ধকার চিলেকোঠায় আবারও স্যান্ডালউড পারফিউমের সুঘ্রাণ মাতোয়ারা হয়ে ফুপাতে ফুপাতে এদিক ওদিক চোখ বোলাতেই ওর দেখল মানুষটাকে। অন্ধকারের মাঝে ট্রাউজারের পকেটে হাত গুজে নির্বিঘ্নে নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে কৃতিক। কৃতিককে দেখতে পেয়ে ওর চট করে উঠে দাঁড়িয়ে শক্ত গলায় বলল, আমাকে এভাবে কষ্ট দেওয়ার জন্য বুঝি 1000 মাইল দূরে থেকে বাড়ি বয়ে এসেছেন? কৃতিক কোনো প্রকার জবাব দিল না। কৃতিকের নীরবতায় ওরুর মস্তিষ্কটা টকবগিয়ে উঠল। ও দুকদম এগিয়ে এসে ঝাঁঝালো কণ্ঠে বলল, কথা বলতে ইচ্ছে করছে না, তাই তো? কৃতিক আবারও নিশ্চুপ। ওরও এবার পেছন থেকে কৃতিকের টি শার্টটা খামচে টেনে ধরে চেঁচিয়ে উঠে বলল, এতই যদি অপছন্দ আমাকে, তাহলে ডিভোর্স দিয়ে দিলেই তো পারেন। শুধু শুধু কেন এভাবে নরক যন্ত্রণা দিচ্ছেন? কৃতিক এবার সিগারেটটা পায়ে পিষে অরুর দিকে তাকিয়ে তাচ্ছিলের হাসি দিয়ে বলল, কলিজার সাহসটা খুব বেড়ে গিয়েছে দেখছি। এখনই ডিভোর্স চাওয়া শিখে গেছিস? ডিভোর্স শব্দটা উচ্চারণ করতে একবারও বুক কাঁপল না তোর? এই কথার জন্য তোর কি হাল করব আমি, সেটা একবারও কল্পনা করেছিস? কৃতিকের শান্ত মসৃণ অথচ পান নাশকারী হুমকির ন্যায় ধারালো কথায় শুকনো ঢুক গিলে দুকদম পিছিয়ে গেল অরু। পেছাতে পেছাতে নিহারা ব্যর্থ পাখির ন্যায় আহত কণ্ঠে বলল, আপনাকে ভালোবাসাটা যে এত যন্ত্রণার তা আগে জানা ছিল না আমার। কৃতিক অরুর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, এতটুকুতেই হাঁপিয়ে উঠেছিস? সারা জীবন আমার সাথে থাকবে কি করে তুই? অরু ঠোঁট উল্টে অভিমানী কণ্ঠে শুধালো, এতদিন দূরে থেকে পুরাতেন আর এখন কাছে এসে পুরাচ্ছেন কেন? এমন করছেন? একটু ভালোবাসুন না। আমি আপনার এইটুখানি ভালোবাসা পাওয়ার জন্য ছাতক পাখির মতো ছটফট করছি, আপনি কি বুঝতে পারেন না? কৃতিক এবার পায়ে পায়ে এগিয়ে এগিয়ে অরুর গা ঘেঁষে দাঁড়ালো। দমকা হাওয়ায় অরুর লম্বা চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। খানিক বাদে বাদে উড়ে গিয়ে ঠাঁই নিচ্ছে কৃতিকের চওড়া বুকে। অরুকে অবাক করে দিয়ে কৃতিক ওর চুলগুলো হাতের মুঠোয় নিয়ে চোখ বন্ধ করে তাতে নিঃশব্দে নাক ছোঁয়ালো। অতঃপর মুঠোবর্তী অরুর চুলের সুবাসে লম্বা করে নিঃশ্বাস নিল কৃতিক। দুজনার নীরবতায় কিছুক্ষণ সেভাবে অতিবাহিত হলো। পর মুহূর্তে শুকিয়ে যাওয়ার দরুন অরুর বেরিয়ে আসা কলার বনগুলোর দিকে নজর পড়তেই শক্ত হয়ে এলো কৃতিকের চোয়াল। ও তৎক্ষণাৎ অরুকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে গটগটিয়ে নিচে যেতে যেতে বলল, ইউ ডিজার্ভ ইট। কাক ডাকা ভোরে ঘুম ভেঙেছে সায়রের। সকাল সকাল ঘুম ভাঙার অভ্যাস না থাকলেও ইউএসএ বাংলাদেশের সময়ে তারতম্যের কারণে রাতে সেভাবে ঘুম হয়নি ওর। রাতে ঘুম না হলেও দুপুরের দিকে হয়তো দেখা যাবে ঘুমের জন্য চোখের পাতা খুলে রাখা দায় হয়ে পড়েছে। তাই ঘুমে তলিয়ে যাওয়ার আগে সকাল সকালে একটুখানি লেকের আশেপাশে হাঁটতে বেরিয়েছিল সায়র। পেছনে অবশ্য ট্র্যাক স্যুট পরে কৃতিক আর অর্ণবও বেরিয়েছে। তবে ওদেরকে পেছনে ফেলেই অনেকটা এগিয়ে গিয়েছে সায়র। রাতে ঝড়ের তাণ্ডবে পুরো ব্যাকইয়ার্ড ভরে গিয়েছে কাঁচা আমে। মহলের চারপাশ থেকে সূক্ষ্ম হাতে সেই আম কুড়াচ্ছে বাড়ির কেয়ারটেকার মুকলেশ চাচা। সেখানটায় মোড়া পেতে বসে আছে অ্যালিসা আর কেতলিন ডিএসএলআর আর ক্লিকে কর্মরত মুকলেশ চাচার
ছবি ধারণ করার ব্যস্ত। আর অ্যালিসা এটা ওটা প্রশ্ন করায়। মুখলেস চাচাও হাত চালাতে চালাতে বেশ উৎসুক হয়ে উত্তর দিচ্ছেন অ্যালিসার প্রশ্নের। সায়র হাঁটতে হাঁটতে গেটের কাছে এগিয়ে এসে গেট খুলতে যাবে, তার আগে কেউ একজন গেট খুলে হুড়মুড়িয়ে প্রবেশ করে বাড়ির ভেতর। হুট করে প্রবেশ করে দুজনের একজনও ঠিক মতোই ঠাউর করতে পারেনি। অজ্ঞতায় টাইম টেবিলে মিলে যাওয়ায় আগন্তুক তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ল শায়রের কোলে। শায়রও সিনেমার হিরোদের মতোই দক্ষ হাতে ধরে ফেলল তাকে, ঠিক যেন বল নাচের সেই বিখ্যাত প্রোজ। আগন্তুকের বিস্ময়ে বড় বড় হয়ে যাওয়া মার্বেলের মতো চোখের দিকে তাকিয়ে যেন কবি বনে গেল শায়র। হুট করে সুর ধরে বলে উঠল, এই কাক ডাকা ভোরে পথ ভুলে আমার মনে অভয়ারণ্যে এসে উষ্টা খেয়ে পড়ে গেলে কে তুমি অবলা নারী? শায়রের কথায় বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল নীলিমা। তড়িঘড়ি করে পাগল লোকটার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে জামা কাপড় ঠিক করতে করতে নীলিমা বলল, কান খুলে শুনুন বদমাস পুরুষ, আমি মোটেও অবলা নারী নই। আর না আমি পথ ভুলে কোথাও উষ্টা খেয়েছি, বরঞ্চ আপনি এখানে খাম্বার মতো দাঁড়িয়েছিলেন। মহল্লার নতুন মনে হচ্ছে, তা নীলিমাকে চেনেন না? ইপটিজিং করতে আসলে না আব্বাজানকে বলে এমন টেলানি খাওয়াবো যে সারা জীবনের জন্য এই মহল্লার ঠিকানাই ভুলে যাবেন। গড়গড়িয়ে কথাগুলো শেষ করে একটা মুখ ঝামটে দিয়ে চলে গেল নীলিমা। সার ঠুট উল্টে ক্যাপলাকান্তের মতো বিড়বিড়িয়ে বলল, আশ্চর্য, বাঙালি মেয়েরা এত সেন্সিটিভ কেন? কি এমন বললাম? মেয়ে তো নয়, যেন ধানি লঙ্কা, আব্বাজানের ভয় দেখায়, আজীব। এতক্ষণে কৃতিক আর অর্ণব এগিয়ে এসেছে গেটের কাছে। সারকে এভাবে একা একা কথা বলতে দেখে অর্ণব ওর কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলল, কিরে ঠিক আছিস? সার ঠুট কামলে বলল, দোস্ত মেয়েটাকে দেখছিস, পুরাই রাগিনী। অর্ণব ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, যে কে অরুতে আসক্ত, আর আমার এলি আছে, তাই আমাদের মেয়ে দেখে লাভ নেই দোস্ত। সার মাথা চুলকে শুকনো মুখে বলে, হ্যাঁ ঠিকই তো, তোদের বিয়ে বাসর সব শেষ, আর আমি এখনো সিঙ্গেল। শাহরের কথার পাছে অর্ণব আবারও ভুল ধরে বলল, আবারও মিস্টেক, আমার বিয়ে হয়নি, আর জেকের বাসর। শাহ চোখ ছুটো ছুটো করে কৃতিকের দিকে তাকিয়ে বলল, আমি ওকে বিশ্বাস করি না দোস্ত, ও যা অধৈর্য, সুযোগ পেলে গাড়ির মধ্যে বাসর সেরে ফেলতেও 2 মিনিটও ভাববে না। শাহরের কথায় কৃতিক আচমকা বিষম খেলো। কাশতে কাশতে বলল, আমাকে নিয়ে গবেষণাটা আবার বন্ধ করবি তোরা? কৃতিকের নাজেহাল অবস্থা দেখে শাহর অর্ণব ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে একই সুরে বলে উঠল, তুই কি আসলেই গাড়িতে? ওদের কথা বলার আর কোনো রূপ ফুসরত না দিয়ে হনহনিয়ে গেটের বাইরে চলে গেল কৃতিক চলে যেতে শাহর আর অর্ণব একজন আরেকজনের দিকে তাকিয়ে আফসোসের সুরে বলল, হায় জেকে সালা সব কিছুতেই ফার্স্ট। কৃতিক গেট ছাড়িয়ে বাইরে বেরোতেই দেখতে পেল একটা সাদা টয়টাতে হেলান দিয়ে দাঁড়িয়ে কৃতিককুঞ্জের দিকে উকিঝুঁকি দিচ্ছে অমিত। একসাথে একই ভার্সিটিতে পড়ার সুবাদে প্রথম দেখাতেই অমিতকে চিনতে পারল ও, তাই সহসা এগিয়ে গিয়ে প্রশ্ন ছুড়ল কৃতিক, অমিত আরিয়ান রাইট? অমিত তড়িঘড়ি করে সোজা হয়ে দাঁড়িয়ে কৃতিকের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে বলল, চিনতে পেরেছে তাহলে? কৃতিক একটু ইতস্তত করে হাত মিলিয়ে বলল, তা আমার বাড়ির সামনে কি করছো? অমিত মৃদু হেসে বলল, তোমার বোনের জন্য ওয়েট করছিলাম, ও তো বাংলা একাডেমিতে যায় প্রতিদিন, তাই ভাবলাম আমি যেহেতু এই গলি দিয়ে যাচ্ছি ওকেও নিয়ে যাই। কৃতিক ভ্রু কুঞ্চিত করে অবাক হয়ে বলল, আমার বোন মানে? কেন, অরোরা তোমার বোন না? ওর কথায় পেছন থেকে সার ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলে ওঠে, গেল। অমিত একটু চুকে মাথা কাত করে শুধালো, কি গেল? অমিতের কথায় চোয়াল শক্ত হয়ে এসেছে কৃতিকের। কোনো মতে হাত দুটো মুষ্টিবদ্ধ রেখে নিজেকে সংবরণ করে দাঁতে দাঁত চেপে বলল, অরোরা আজকে যাবে না, শরীর ভালো নেই ওর, তুমি যেতে পারো। অমিত আর কী বা করবে, হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে গাড়ি নিয়ে তৎক্ষণাৎ প্রস্থান করে। অমিতের গাড়িটা সরে যাওয়ার সঙ্গে সঙ্গে কৃতিক কাউকে কল দিয়ে বলল, কৃতিককুঞ্জের সীমানা ছাড়ানোর আগে সাদা টয়টার টায়ার বরাবর গুলি করে যাও, যাতে সারা জীবনে আর এবারের সামনে দাঁড়ানোর সাহস না পায় ওই গাড়ি।
এতক্ষণ যাবৎ সব কিছুই পেছন থেকে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছিল সায়র আর অর্ণব। কৃতিকের শেষ কথাগুলো শুনে সায়র অর্ণবের কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, দোস্ত, তোকে বলছিলাম না সকাল থেকেই বাম চোখটা কেমন লাফাচ্ছে, দেখলি তো? অর্ণব চিবিয়ে চিবিয়ে বলল, তোর জীবন নারী নামক প্যারার অ্যান্টি ঘটেছে, ওই জন্যই লাফিয়েছে, এখনকার ঘটনার জন্য নয়। তাই ভুলভাল যুক্তি প্রদান করা বন্ধ কর, নয়তো জেকেকে বলে তোর অন্য চোখ লাফানোর ব্যবস্থা করছি আমি। সায়র বিস্ময়ে ভ্রু কুঞ্চিত করে শুধালো, কি বলবি? বলবো তুই আবারও অরুণ নাম মুখে নিয়েছিস। কথাটা শেষ করে কপট হাসিতে প্রসারিত হলো অর্ণবের ঠোঁট। ওদিকে সায়র অর্ণবের দিকে তাকিয়ে রাগে কটমটিয়ে উঠে বিড়বিড়িয়ে বলল, শালা মির্জাফর। গোধূলি বিকেলে সূর্যের ঝাঁঝা উত্তাপ কমে এসেছে কিছুটা। এখন পর্যন্ত পায়ের তলার মাটি লোহার তাওয়ার মতোই তেতে আছে, চারিদিক নিস্তব্ধ। দুপুরে ভাত ঘুমে বিভোর পুরো মহল্লা। শুনছান নীরবতার মাঝে গলির মোড় থেকে ক্ষণে ক্ষণে ভেসে আসছে নেড়ি কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ। ভেজা টিস্যু দিয়ে কপালের আর্নিশ ঘাম টুকু মুছে মাত্রই কৃতিকুঞ্জের কলিং বেলে হাত চালালো প্রত্যয়। আজ আর কোনো ফর্মাল পোশাকে নয়, মেরুন টি শার্ট আর ব্ল্যাক ডেনিমে হাজির হয়েছে সে। কাঁধে ল্যাপটপ ব্ল্যাক। বাংলাদেশে আসার দরুন আমেরিকার আবহাওয়ার সাথে মিলিয়ে ডাই করা হালকা বাদামি চুলগুলোকে রুক্ষতা স্পষ্ট দৃশ্যমান। চোখের চশমাটা আঙ্গুল দিয়ে ঠেলে দরজার বাইরে দাঁড়িয়ে নিজের পছন্দের স্টাইলিশ চুলগুলো হাত বুলালো প্রত্যয়। অতঃপর অপেক্ষারত হলো সদর দরজার খোলার। এই উত্তপ্ত বিকেলে কিছুতেই কৃতিকুঞ্জে আসার ইচ্ছে ছিল না প্রত্যয়ের, কিন্তু কৃতিকের জরুরি তলবে না এসে আর উপায় কী? কৃতিকের সিদ্ধান্ত এখন থেকে জেকে গ্রুপের বাংলাদেশি ব্রাঞ্চে নিয়মিত বসবে সে। তাই কোম্পানির প্রয়োজনীয় ডকুমেন্টগুলো নিয়ে এই ভর দুপুরে ছুটে আসা। কৃতিক মালিক মানুষ, সে চাইলেই হাজার দিন দায়িত্ব ফেলে রাখতে পারবে, কিন্তু প্রত্যয়ের তো আর সেই সুযোগ নেই। পুরো কোম্পানির দায়িত্ব তার কাঁধে, বাংলাদেশ হোক কিংবা বিদেশে। অফিস তো তাকে নিয়মিত করতে হয়। তার উপর কৃতিকের ব্যক্তিগত একটা সাইড ও পুরোপুরি প্রত্যয়ের দেখভাল করতে হয়। সেই হিসেবে প্রত্যয় ভীষণ ব্যস্ত একজন মানুষ। নিজের হাজার রকম দায়িত্বের কথা চিন্তা করতে করতে আবারও ভেজা টিস্যু দিয়ে কপাল মুছল প্রত্যয়। ঠিক তখনই ছনাৎ করে খুলে গেল সদর দরজা। নিজের ভাবনা থেকে বেরিয়ে প্রত্যয় সামনে তাকাতেই দেখল কালো চুড়িদার পরিহিত অনুকে, যে এই মুহূর্তে প্রত্যয়কে দেখে চোখ দুটো রসগোল্লা বানিয়ে দাঁড়িয়ে আছে। অনুর চোখে চোখ পড়ার সঙ্গে সঙ্গে চোখ দুটো ছোটো ছোটো করে ফেলল প্রত্যয়। ধীর পায়ে সামনে এগোতে এগোতে ধারালো গলায় কথা চলল তৎক্ষণাৎ, তোমার না বিয়ে হয়ে গিয়েছে কোনো ভুঁড়িওয়ালা আড়তদারের সাথে, খুব বড় লোক, পুরান ঢাকার নামকরা ব্যবসায়ী, তোমাকে অনেক ভালোবাসে, বাসর করাও শেষ, তাহলে এখানে কি করছো? প্রত্যয়ের রক্তিম চোখের দিকে তাকিয়ে ঢকাত করে শুষ্ক ঢুক গিলে কয়েক কদম পিছিয়ে গেল অনুর পদাচরণ অনুসরণ করে প্রত্যয় এগোতে এগোতে পুনরায় বলল, কোথায় সেই গোফদারি সুদর্শন পুরুষ? আমিও একটু দেখি আমার অনুকে কে দিল এত সুখ। বিছানার পারফরমেন্স কেমন ছিল সেটাও তো জানতে হয়। আমার জিনিসকে আমার আগে উপভোগ করেছে, ভুঁড়িওয়ালার লাক আছে বলতে হয়। আমার অপরিচিতা যে ভুঁড়িতে এত শান্তি খুঁজে পায় তা জানলে এত কষ্টে জিম করে আর বডি বানাতাম না। ট্রাস্ট মি। প্রত্যয়ের উল্টোপাল্টা কথা শুনে অনু মনে মনে বলল, রাগের চোটে ওনার মাথার তার ছিঁড়ে গিয়েছে, এক্ষুনি আইস ব্রেক দিতে হবে। যে ভাবা সেই কাজ। অনু ছুটে গিয়ে ফ্রিজ থেকে আইস ব্রেকটা এনে প্রত্যয়ের মাথার উপর রেখে দিলে ভো দৌড়। অনুর ভয়ের চোটে গা ঢাকা দিতে চাইলে ব্যাপারটা বুঝে আসতে অনুর পেছন পেছন ছুটতে লাগলো প্রত্যয়। ওকে তাড়া করতে করতে চেঁচিয়ে প্রত্যয় বলল, অনুর বাচ্চা, তোমাকে আমি ছাড়বো না। আমাকে মিথ্যা বলার শাস্তি স্বরূপ মুখে সেলাই করে দেব তোমার। তারপর তোমায় দেখিয়ে দেখিয়ে আন্টি মার্কা মহিলাদের সাথে ফ্লার্ট করব। তখন বুঝবে কেমন লাগে। ধান্দাবাজ মহিলা, দাঁড়াও বলছি। কে শুনে কার কথা? অনু ছুটছে তো ছুটছেই। একতলা পেরিয়ে দুতলার করিডোরে পেরিয়ে তিনতলা, তারপর সোজা ছাদ। প্রত্যয় দমবার পাত্র নয়।
এতগুলো মিথ্যে বলার শাস্তি আজ অনুকে দিতেই হবে। ও ছাড়বে না। তাই তো অনুর পিছনে ছুটতে ছুটতে ছাদে চলে আসা। দৌড়ে ছাদে শেষ মাথায় এসে আকস্মাৎ থেমে গেল অনুর পা। কোনো মতে পাঁচিলে হাত দিয়ে নিজেকে সামলে ঘাড় ঘুরিয়ে পেছনে চাইল অনু। দেখলো ওর থেকে কয়েক সেন্টিমিটার দূরত্বে দাঁড়িয়ে হাঁটুতে হাতে ভর করে হাঁপাচ্ছে প্রত্যয়। কয়েক সেকেন্ড হাঁপিয়ে নিজেকে একটু ঠিকঠাক করে অনুর দিকে তাকিয়ে রাগে গিজগিজে উঠে প্রত্যয় বলল, স্কুলে কি দৌড়ের কম্পিটিশন করতে নাকি? বাপ রে বাপ। ওরু মুখ কাচুমাচু করে বলল, আপনি কেন তাড়া করছেন আমাকে? ওই জন্যই তো দৌড়ালাম। প্রত্যয় দ্রুত পায়ে এগিয়ে এসে অনুর মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলল, শাস্তি দেব বলে তোমার সাহস কি করে হয় আমাকে এতগুলো মিথ্যা কথা বলার? তোমার কি মনে হয় তুমি বলেছ আর আমি তোমার কথা বিশ্বাস করে বসে আছি? স্টুপিড মেয়ে। সব সময় প্রশ্রয় দিয়েছি, কথার প্রাধান্য দিয়েছি, তাই বলে যা খুশি তাই বলবে? আমার ইমোশন নিয়ে খেলবে? স্পিক আপ। অনুর কাজ ঝাঁকিয়ে চেঁচিয়ে উঠল প্রত্যয়। প্রত্যয় প্রচণ্ড রেগে আছে। চোখ দেখে মনে হচ্ছে এক্ষুনি অনুকে চোখ দিয়ে ভস্ম করে দেবে এই ভদ্র সভ্য ঠান্ডা মেজাজের ছেলেটা। তার উপর মিথ্যে বলার দরুন অনুকে দোষারোপ করছে বারবার। তাই এ মুহূর্তে ভয়ে কুঁকড়ে গিয়ে নিজের চোখের জল ফেলে অনু প্রত্যয় কান্নারত অনুর দিকে তাকিয়ে রাগে ফোঁস করতে করতে বলল, তোমাকে আমি ম্যাচিওর ভাবতাম অনু। সবসময় বিশ্বাস ছিল তুমি সব কিছু ম্যাচুরিটি দিয়ে হ্যান্ডেল করবে, আমাদের সম্পর্কটাকেও। কিন্তু না, একটুখানি সাময়িক টানাপোড়েনে তুমি আমাকে জাস্ট 1-2তে দূরে সরিয়ে দিলে। ইনিয়ে বিনিয়ে নিজের মিথ্যে বিয়ের কাহিনী শোনালে, তারপর বললে আমাকে ভুলে যান। হাউ সিলি। এটা কি বাংলা সিনেমা পেয়েছ? অনু ফুপাতে সামান্য গলা উঁচিয়ে বলে, আসলে পরিস্থিতি। ফাক ইউর পরিস্থিতি। ভালো কিভাবে বাসতে হয় নিজের বোনকে দেখে শেখো। কৃতিক ভাই এসেছে, শব্দে কথা বলা তো দূরে থাক, অভিমানে ফিরত তাকাচ্ছে না অরুর দিকে। তবুও চুপচাপ সহ্য করেছে মেয়েটা। কেন জানো? কারণ ও সত্যিকারে ভালোবেসেছে। সত্যিকারের ভালোবাসায় পরিস্থিতির দোহাই দেওয়াটা একটা অজুহাত মাত্র। ভালোবাসায় যতটা সুখ ঠিক ততটাই যন্ত্রণা। এই মাত্রাতিরিক্ত সুখ আর মাত্রাতিরিক্ত যন্ত্রণাটা দুটোকে সয়ে নিতে পারলে তবেই না তুমি সত্যিকারে ভালোবেসেছ। কিন্তু আফসোস, তুমি এসবের কিছুই জানো না, কিছুই বুঝো না। শুধু একটু আবেগের বশে বলে দিয়েছ সারা জীবন আমার সাথে থাকবে। আর একসাথে থাকাটা কি এতই সোজা? ফাক ইউর ম্যাচুরিটি। রেগেমেগে কথা শেষ করে হনহনিয়ে পিছু হাঁটে প্রত্যয়। সঙ্গে সঙ্গে পিছন থেকে ছুটে এসে ওকে শক্ত করে জাপটে ধরল অনু। অনুর কান্নারত তীব্র শরীরের ঝাঁকুনি পুরোপুরি অনুভব করতে পারছে প্রত্যয়। বৈশাখী বিকালের উত্তাপের মাঝেও তৎক্ষণাৎ একটা নরম ভেজা অনুভূতিতে ছেয়ে গেল প্রত্যয়ের হৃদয় মন। এভাবে কিছুটা সময় অতিবাহিত হলে চোখ দুটো খিচে বন্ধ রেখে নিজেকে কিছুটা সামনে নিয়ে নরম স্বরে প্রত্যয় বলে, সরি অনু, মাথা ঠিক ছিল না, তাই তোমাকে একটু বেশি বকে ফেলেছি, কেঁদো না। অনু প্রত্যয়ের পিঠে মাথা এলিয়ে দিয়ে এদিক ওদিক মাথায় না সুযোগ নাড়িয়ে বলল, আমি সরি, খুব সরি। কোনো কিছু ভাবনা চিন্তা না করে, আপনার সাথে নিজের সমস্যা শেয়ার না করে, এভাবে এতগুলো মিথ্যা কথা বলে আপনাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য অজুহাত তৈরি করা আমার মোটেও ঠিক হয়নি। আমাকে কি ক্ষমা করা যায় না? শুধু একবার প্লিজ। যেখানে তুমি আমার কাছে অপরাধী নও সেখানে ক্ষমা করার প্রশ্ন আসছে কোথা থেকে? অপরিচিতা। অনু এবার চোখ তুলে তাকায় প্রত্যয়ের পানে, বোঝার চেষ্টা করে ওর কথার সারমর্ম। প্রত্যয় ঘুরে দাঁড়িয়ে অনুর চোখ মুছিয়ে দেয়, অতঃপর হিসিয়ে শুধায়, ক্যান ইউ ফিল ইট ডিয়ার? অনু হেঁচকি টেনে বলে, কি ফিল করব? প্রত্যয় একই সুরে বলে, মাই লাভ। ইউ ফিল ইন লাভ উইথ মি হার্টলি, shamelessly, desperately and unconsciously. প্রত্যয়ের কথায় অনু লজ্জায় মিয়ে যায়। লতানু তরুণ ন্যায় মাথাটা নুয়ে ফেলে তৎক্ষণাৎ। প্রত্যয় অনুর চিবুকে হাত দিয়ে মাথাটা একটু তুলে বলে, আর যদি কখনো কিছু লুকিয়েছ তাহলে সত্যি সত্যি তোমাকে আর ক্ষমা করব না আমি। অনু হেঁচকি তুলতে তুলতে নাসূচক মাথা নাড়ালো। প্রত্যয় ওকে দুহাতে বাহুডোরে আঁকড়ে ধরে তপ্ত গমগমে চমৎকার আওয়াজে বলল, আমি তোমার হৃদয়ের গোপন থেকে গোপনীয় কথাটাও জানতে চাই অনু।
হতে চাই তোমার সুখের সন্ধি আর দুঃখের পিছু টান। আমার নীরে তুমি সর্বক্ষণ ভালোবাসার অম্লান। বুড়ি গঙ্গার পাড়ে নাতি শীততুষ্ণ বাতাসের সাথে সাথে তখনও ভেসে আসছিল বেসুরো দুটো গানের লাইন। আমার বেঁচে থাকার প্রার্থনাতে বৃদ্ধ হতে চাই তোমার সাথে, অনেক খোঁজে তোমায় নিলাম চিনে ভালোবাসার এই দিনে। আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ। আপনি কি নতুন লেখক বা লেখিকা? আপনার গল্পকে বেশি মানুষের কাছে পৌঁছাতে চান? তাহলে আপনার গল্প আমি ভিডিও আকারে আমার চ্যানেলে প্রকাশ করব। নতুন অডিয়েন্স পাবে আপনার গল্প। প্রতি পর্বের চার্জ মাত্র 100 টাকা। ইন্টারেস্টেড? ইমেল করুন fkcsdreamyworld@gmail.com এ। চলুন পুনরায় গল্পে ফেরা যাক। আলিশান মহলের সবচেয়ে সুন্দর, আকর্ষণীয় আর বড় ঘরটায় থাকেন আজমেরি শেখ। এটা মূলত কৃতিকের বাবা জামশেদ জায়ানের ঘর ছিল। স্বামীর সূত্রেই এই ঘরের উত্তরাধিকারী এখন তিনি। আপাতত এই ঘরের কর্নারে যে দামি মখমলের রিবানগুলো রয়েছে তাতে মুখোমুখি হয়ে বসে আছে আজমেরি শেখ আর জায়ান কৃতিক। কৃতিক সে তখন থেকে বসে বসে পায়ের উপর পা রেখে দোলাচ্ছে। দু আঙ্গুল দিয়ে বারবার ঘষে যাচ্ছে নিজের কপাল। মূর্তিমান কৃতিকের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছেন আজমেরি। কৃতিক দেশে আসার পরে এটাই তাদের প্রথম সাক্ষাৎ। কৃতিক কী বলতে এসেছে কিংবা কী বলবে সেসবের জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা না করে নিজেই গম্ভীর গলায় প্রশ্ন ছুড়ল আজমেরি শেখ। এই ঘরে কেন এসেছ? কি চাই? কৃতিক নিজের বন্ধ চোখ জোড়া আকস্মাৎ খুলে ফেলল। অতঃপর শান্ত মসৃণ গলায় বলল, কি চাই সেটা আপনি ভালো করে জানেন। তাহলে কেন করলেন এটা? কোন সাহসে অরুকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে এলেন? অরু ছাড়া পুরো দুনিয়াতে এখন আর আমার কেউ নেই, আপনি সেটা ভালোভাবে জানতেন। তবু আমার দ্বিতীয়বার একাকিত্বের যন্ত্রণায় ভুগালেন কেন? আনসার মি। আজমেরি থমথমে গলায় বললেন, ভদ্রভাবে কথা বলো, আমি তোমার গুরুজন হই। কৃতিক এক পা অন্য পায়ের উপর তুলে ডিবানে গা ছড়িয়ে বসে বলল, হ্যাঁ তা তো হন বটে, শাশুড়ি মা বলে কথা। আমি কারোর শাশুড়ি নই। কৃতিক একটু তাচ্ছিলে করে হেসে বলল, আপনি মানেন বা না মানেন ওরও আমার। আপনি ভালো করেই জানতেন ইউএসএ টু বিডি। কেন? পৃথিবী মধ্যে যে কোনো গর্তে গিয়ে লুকালেও ওরুকে আমি ঠিক খুঁজে বের করতাম। শুধু শুধু টাইম ওয়েস্ট করলেন। আজমেরি শেখ দমে যাওয়ার পাত্রী নন, যথেষ্ট সুকৌশলী মহিলা তিনি। তাই আবার চোয়াল শক্ত করে কৃতিকের চোখে চোখ রেখে আজমেরি বললেন, আমি যা করেছি তোমার আর অরুর মান সম্মান বাঁচানোর জন্যই করেছি। একবার ভেবে দেখেছ এবারের একমাত্র ছোট সাহেব তার সৎ বোনকে বিয়ে করেছে? এক কথায় জানাজানি হলে তোমার পরিবারের এত বছরের ঐতিহ্য, নাম দাম, অভিজাত্য কোথায় গিয়ে দাঁড়াবে? সমাজের মানুষ তোমার চরিত্রে আঙুল তুলবে, সেই সাথে আমার ওইটুকুনি মেয়ের দিকেও। আজমেরি শেখের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সামনে টি টেবিলে পাঞ্চ মেরে গর্জে উঠল কৃতিক, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস ফাকিং সমাজ। আমার আত্মা যাকে চেয়েছে আমি তাকে বিয়ে করেছি, তাকে ভালোবেসেছি আর তার সাথে বেড শেয়ার করেছি। দেখি কোন সমাজের সাহস আছে আমার অরুকে কটাক্ষ করার। যে সমাজ অরুর কিংবা আমার ফিলিংসের দিকে আঙ্গুল তুলবে সেই সমাজের নিয়মই ভেঙে দেব আমি। তাতে যদি আমি জায়ান কৃতিক শেষ হয়ে যাই তবে তাই হব, তবুও অরুরকে আমি এই জন্মে ছাড়ছি না। আজমেরি শেখের মুখের উপরে এক নাগারে অনেকগুলো কথা ছুঁড়ে মেরে গটগটিয়ে বেরিয়ে যায় কৃতিক। যাওয়ার আগে পিছু ডেকে নির্লিপ্ত কণ্ঠে আজমেরি বলেন, যেদিন সন্তানের বাবা হবে সেদিন ঠিক বুঝবে আমি কেন এসব করেছি। কৃতিক না ঘুরে দাঁড়িয়ে বলল, আমার আর আপনার মেয়ের ডিএনএ আর যাই হোক দুশ্চরিত্রের অধিকারী হবে না। অ্যাজ আ প্যারেন্টস দ্যাটস এনাফ ফর মি। পরক্ষণে কী ভেবে যেন ঘুরে দাঁড়িয়ে কৃতিক বলে, আর হ্যাঁ, অনুপ্রত্যয়ের বিয়ে আগ পর্যন্ত আপনার ভাইয়ের পরিবার কিছুতে যাতে কৃতিককুঞ্জ ত্যাগ না করে। পুরো বিয়ের ওকেশনে তারা আমার স্পেশাল গেস্ট।
কৃতিক যখন কথাগুলো বলছিল তখন ওর ঠোঁট ভেঙে বেরিয়ে আসছিল সামান্য রহস্যময় কুরুর হাসি। কৃতিক স্থান ত্যাগ করে চলে যেতেই তীরের ছিলার মতো এক ভ্রু উঁচিয়ে আজমির শেখ কটমটিয়ে বললেন, কিয়ারা রোজেও যে কি খেয়ে এমন তেদর ছেলে জন্ম দিয়েছে কে জানে, এ নিশ্চয়ই ব্রিটিশদের বংশ ভূত। কৃতিকের উপর রাগ ছাড়তে গিয়ে একটা কথা মিস করে গিয়েছে আজমির শেখ, মাত্র সেটা মস্তিষ্ক ভিট করতে তিনি অস্ফুটে বললেন, অনু আর প্রত্যয়ের বিয়ে মানে? কি বললো এই তেদর ছেলে? আমার মেয়েগুলো কি ওর খেলার পুতুল নাকি? না না, এক্ষুনি ওর এসব কৌশলী পরিকল্পনা বন্ধ করতে হবে। আজমির শেখ রেগে মেগে ডিবান ছাড়লেন, তারপর দ্রুত পায়ে হাঁটা ধরলেন কৃতিককে অনুসরণ করে। করিডোরে এই মাথা থেকে ও মাথা, কোথাও কৃতিক নেই। অজ্ঞতায় হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়লেন তিনি। আজমির শেখ যেখানে দাঁড়িয়েছিলেন তার পাশে সিঁড়ি ঘরে ওঠার রাস্তা, ঠিক সেখান থেকে কিছু অযাচিত আওয়াজ কর্ণগহ্বরে পৌঁছালে তড়িৎ গতিতে চোখ ঘোরালেন তিনি। মরচে যাওয়া আবছা আলোতে দেখলেন অন্ধকার সিঁড়িতে বসে বসে ফুপাচ্ছে অনু, পাশেই বসে আছে প্রত্যয়। অনু কাছে দেখে বারংবার ওর মাথায় হাত বুলিয়ে ওকে শান্ত করার চেষ্টা চালাচ্ছে প্রত্যয়। অনু মাথায় হাত বোলাতে বোলাতে আদুরে আওয়াজ ভেসে এলো প্রত্যয়ের দিক থেকে, এত কাঁদে কেউ? মাথা ব্যথা করবে তো জান, আর বকবো না, সরি তো, এই যে দেখো কানে ধরছি, খাট হয়েছে আমার অনু, আমার ময়না পাখি আর কাঁদে না। পরক্ষণে আবারও নিজের বলিষ্ঠ হাতের পিঠ দিয়ে অনুর দু কপল মুছে দিল প্রত্যয়। আজমির শেখ খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে অনু আর প্রত্যয় এর দৃষ্টিগোচর হবার আগেই দ্রুত চলে এলেন সেখান থেকে। তখন মাঝরাত, বাইরের পূর্ণিমা রাতের আকাশে মস্ত বড় চাঁদ উঠেছে। চাঁদের আলোতে ভেসে যাচ্ছে কৃতিকুঞ্জের সুবিশাল মহল। রূপার বার্তায় মাত্রই রুম থেকে বেরিয়েছে অরু। মা নাকি ওকে ডেকে পাঠিয়েছে। গত দুদিনে মামির উপদ্রব কমেছে খানিকটা। সে আপাতত রেজাকে নিয়ে হসপিটালে রাত্রিযাপন করছে। আর রূপা মামির মতো এত ভেজাল করে না, তাই রূপাকে খুব বেশি বিরক্তও লাগে না অরুর। ওই জন্যই তো রূপার কথা মতো সহসা রওনা হয়েছে মায়ের ঘরের দিকে। কিছু দূর গিয়ে করিডোরের মাঝপথে আটকে গেল অরুর পা। দেখলো অন্য পাশ দিয়ে অনু বের হয়ে এসেছে। অনুকে শুকনো মুখে এগিয়ে আসতে দেখে অরু তাড়াহুড়ো করে ওর কাছে গিয়ে শুধালো, কিছু কি হয়েছে আপা? মা আমাকে হঠাৎ ডেকে পাঠালো যে? অনু ঠুট উঠতে জবাব দেয়, জানি না রে, আমাকেও ডেকে পাঠিয়েছে। সত্যি করে বল অরু, কৃতিক ভাইয়ের সাথে কিছু করিসনি তো? অরু বিরক্ত কণ্ঠে বলল, আপা উনি এসেছে থেকে আমার মুখের দিকে অবধি ভালো করে তাকাচ্ছে না, কথা বলা দূরে থাক। অনু বলল, ভাগ্যিস মামি নেই, থাকলে এটাকে তিল থেকে তাল বানিয়ে হাজারটা অপবাদ ছুড়ে দিত। অনু অন্যমনস্ক হয়ে গেল, মনে মনে ভাবলো, হতেও তো পারে মামির কথাই ঠিক, জায়ান কৃতিক এখন আর আমাকে ভালোবাসেন না। এখন আর আমি আগের মতো গুলুমুলু নেই, শুকিয়ে গিয়েছি অনেক, তাই হয়তো আমার সৌন্দর্যে উনি আকর্ষিত হচ্ছেন না, ভালো লাগছে না আমাকে আর। ভাবনার মাঝপথে অনু আচমকা ধাক্কা দিয়ে অরুর ভম কেটে গেলে গলা খাদে নামিয়ে অনু বলে, এখানে দাঁড়িয়ে না থেকে ভেতরে চল। আর হ্যাঁ, কিছু কথা শোনার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখ। মা তো একটু বলবেই, ওসব মনে রাখার দরকার নেই, কেমন? অনুর কথায় মাথা নাড়িয়ে সায় জানিয়ে অনুর আঁচল ধরে পেছন পেছন এগিয়ে গেল। মা আসবো? আজমির শেখ হাতের বইটা রেখে ঘুরে তাকালেন। পাওয়ারালি চশমার স্পষ্ট দেখতে পেলেন ফুটন্ত কলির মতো তার দুই মেয়েকে। একজনের পরনে লাল টকটকে চুড়িদার, আরেকজনের পরনে কালো। আমেরিকা থেকে আসার পরে দিনগুলোতে যেমন বিষণ্ণ মলিন মুখশ্রীতে ঢাকা পড়ে থাকতো স্নিগ্ধ চেহারাটা, এখন এই মুহূর্তে তার উপস্থিতি নেই বললেই চলে। যদিও অরুকে কাহিল দেখাচ্ছে, তবেও কোথাও একটা লাবণ্যের আভা ফুটে উঠেছে ছোট্ট মুখটায়। মেয়েদেরকে এক নজর পরখ করে আজমির শেখ বইয়ের পাতা উল্টাতে উল্টাতে গম্ভীর গলায় বললেন, হ্যাঁ এসো। অনু ভেতরে ঢুকতে ঢুকতে বলল, কি হয়েছে মা, শরীর খারাপ করছে তোমার? আমি ঠিক আছি, তুমি ঠিক আছো তো? মায়ের কথায় রহস্য ছেদ করার ক্ষমতা নেই অনুর। অজ্ঞতায় শুষ্ক ঢুক গেল ও, জিভ দিয়ে অধর ভিজিয়ে বলল, ঠিকই তো আছি মা।
আজমির শেখ আর কথা ঘোরালো না, স্পষ্ট আওয়াজে বলল, প্রত্যয়ের পরিবারের সাথে কথা বলা হয়েছে, ওরা কাল সন্ধ্যায় আসছে। 2 বোন সেজেগুজে রেডি থাকবে। আমি তো আর জায়নকৃতিক না যে পরিবার সমাজ এসবের বাইরে গিয়ে যা ইচ্ছা তা করব। যা হবে 2 পরিবারের সম্মতি এবং সকল রিচুয়াল মেনেই হবে। আজমির শেখের কথায় অরুর মুখটা চুপসে গেলেও আনন্দে পুলকিত হয়ে উঠল অনুর হৃদয়। সকল আশা ভরসা বিসর্জন দেওয়ার পরেও এ যেন মেঘনা চাইতেও জল। ও পারছে না খুশিতে চিৎকার দিয়ে লাফিয়ে উঠতে, কারণ সেটা ওর ধাঁচে নেই। তাই চুপচাপ মায়ের কথায় মাথা কাত করে সম্মতি জানালো অনু। আবার যেতে পারো। আজমির শেখ যার অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে 2 বোন বাইরের দিকে অগ্রসর হয়। ঠিক তখনই পুনরায় অরুকে ডেকে ওঠেন তিনি। মায়ের ডাকে অরু পিছু তাকালে একটা ভারী দীর্ঘশ্বাস ছেড়ে আজমিরি বললেন, তোমার স্বামীকে বলবে সে যাতে যথাসময়ে মেহমানদের সামনে উপস্থিত থাকে। আমরা সামাজিক জীব তো, তাই এসব আতিথেয়তা আমাদের পালন করতে হয়, খেয়াল রাখতে হয় অতিথিদের সর্বোচ্চ আপ্যায়নে। তাই কালকের দিনটা অন্তত যাতে একটু ভদ্রভাবে নিচে নামে। কেন যেন মায়ের তিক্ত কথাগুলো আজকে বেশ মনে ধরল অরুর। ইচ্ছে তো করছে উড়ন্ত পাখির ন্যায় উড়ে উড়ে ডানা ঝাপটাতে। এই প্রথম কৃতিক আর ওর সম্পর্কটা মুখ দিয়ে উচ্চারণ করলো মা। তার মানে কি একটু একটু করে সম্পর্কটা স্বাভাবিক হচ্ছে মায়ের কাছে? এর চেয়ে খুশির আর কি হতে পারে? আজ অনেকগুলো দিন পরে হয়তো অরু একটু ঘুমাতে পারবে, যাকে বলে সত্যিকারের ঘুম। ওদিকে ঘুম নেই অনুর চোখে। কি বলল মা? এটা এত তাড়াতাড়ি কি মনে করে সবকিছু মেনে নিল মা? এটা কি আসলে সত্যি নাকি স্বপ্ন? ঘুম ভেঙে গেলে যদি সব মিথ্যে হয়ে যায় তখন? অযাচিত ভয়ে সত্যতা যাচাই করার জন্য নিজের শরীরে নিজের চিমটি কাটলো অনু। আউচ! ব্যথা পেয়ে তড়াক হয়ে উঠে বসলো ও। মনে মনে বলল, সবই ঠিক আছে, কখনো কিছুই স্বপ্ন কিংবা ভ্রম নয়। কিন্তু রেজা ভাই আর মামি জানলে কি অশান্তিটাই না করবে কে জানে। মাকে না আবার কথা দিয়ে পিষ্ট করে ফেলে, তখন তো আমারই কষ্ট হবে। হে উপরওয়ালা, যা হওয়ার তা যাতে ভালোই হয়, নয়তো মায়ের কষ্ট আমি দেখতে পারবো না, কিছুতেই না। নিশুতি নিস্তব্ধ শুনশান তমচ্ছন্ন রাত। অরু গভীর ঘুমে তলিয়ে আছে। দক্ষিণের জানলাটা হাট করে খোলা। সেটা থেকে বুড়িগঙ্গা পাড়ে শাসা বাতাস ধেয়ে আসছে। অদূরে লঞ্চের হুইসেল বাজছে। হয়তো শেষ রাতে ঘাটে ভিড়েছে, তাই ঘুমন্ত যাত্রীদের জানান দিয়ে এই তীক্ষ্ণ আওয়াজ। লঞ্চের তীক্ষ্ণ আওয়াজে ঘুমের খুব একটা অসুবিধা না হলেও সিগারেটের পুরা উৎকট গন্ধে দম বন্ধ হয়ে আসছে ঘুমন্ত অরুর। মনে হচ্ছে কেউ নাকের কাছে এসে সিগারেট ধরিয়েছে, যে সেই সিগারেট না, বিদেশি ব্র্যান্ডেড কোনো সিগারেট, যার দরুন গন্ধটাও তীক্ষ্ণ। ঘুমের মাঝেও কেমন মস্তিষ্ক গিয়ে লাগছে। বাইরের হিমেল হাওয়াও সেই গন্ধ দূর করতে পারছে না। বেশ কিছুক্ষণ ঘুমের তালে হাঁসফাঁস করে শ্বাস নিতে না পেরে অবশেষে লাফিয়ে উঠে বসলো অরু। বাইরে চাঁদের আলোতে আলোকিত ঘর, সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। পুরো রুমে কেউ নেই, অথচ সিগারেটের গন্ধটা এখনো বর্তমান। নিজের মনের ভয় আর সন্দেহ কাটাতে উঠে গিয়ে বৈদ্যুতিক লাইট জ্বালালো অরু। রুম জুড়ে ফকফকে আলোর রোশনি ছড়িয়ে পড়তেই অরুর দৃষ্টিগোচর হলো মিটিয়ে যাওয়া ধোঁয়ার কুণ্ডলী। দেখে মনে হচ্ছে এখানে একটু আগেও কেউ ছিল, কিন্তু কে? এত রাতে নিজের ঘুম বিসর্জন দিয়ে কে আসতে পারে এই রুমে? ভাবনায় পড়ে গেল অরু। তবে ভাবনার ঘূর্ণীভূত হওয়ার আগে চোখের পাতা ভার হয়ে এলো ঘুমে। অরু আর দাঁড়িয়ে থাকতে পারল না, তৎক্ষণাৎ গিয়ে গা এলিয়ে দিল বিছানায়। ঘুমে তলিয়ে যেতে যেতে ভাবল, যে থাকার থাকুক, জায়ানকৃতিক বাড়িতেই আছে, কেউ আমার কিছু করতে পারবে না। আফটার অল হি ইজ মাই সুপার হিরো।
আজ আর একাডেমিতে যাওয়া হলো না অরুর। সন্ধ্যায় মেহমান আসবে, তার উপর এখনো কৃতিকের বন্ধুরা আছে, তাই বাড়িতে অনেক কাজ। সকাল সকালেই টেলিফোন করে নীলিমাকে জানিয়ে দিয়েছে অরু। বলেছে সন্ধ্যাবেলায় যাতে শাড়ি টাড়ি পরে নীলিমাও চলে আসে, তাহলে একসাথে সেলফি তোলা যাবে। নীলিমাও বেশ উৎসুক হয়ে সায় জানিয়েছে অরুর কথায়। অবশেষে অনু আপার বিয়ে হতে যাচ্ছে। ওদের খুশি যেন সীমা নেই। নীলিমার সাথে কথা শেষ করে অরু খাবার টেবিলে আসলে আজমির শেখ বললেন, তাকে বলা হয়েছিল? তাকে বলতে মা কৃতিককে বুঝিয়েছে। ব্যাপারটা মাথায় আসতে অরু দৌড়ে সিঁড়ি ভেঙে উপরে যেতে যেতে বলল, এক্ষুনি বলে আসছি মা, তাড়াহুড়ে ভুলে গিয়েছিলাম। অরু যখন উকিঝুঁকি দিয়ে কৃতিকের রুমে প্রবেশ করলো, তখন সেই 8 বছর আগের মতোই অনুভূতি হচ্ছে ওর। মনে হচ্ছে এই বুঝি উঠে এসে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেবে কৃতিক, তারপর দাঁত খিচে বলবে, আমার রুমে কি চাই? অথবা হিতে বিপরীত হতে পারে না, হতে পারে, অথবা হিতে বিপরীত হতে পারে। না উঠেই হাতের ইশারে ডেকে বলতে পারে, এখানে বস, তোকে দেখব। মনের মাঝে বাসা বাঁধা তখনকার যমরাজ যে এখন হৃদয়ের পৃথ্বীরাজ হয়ে যাবে কে জানতো। অতীতের কথা মনে করে ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে রুমের মাঝে এগিয়ে যায় অরু। বেলা প্রায় 11টার কাছাকাছি, অথচ এখনো উদম শরীরে উপর হয়ে ঘুমাচ্ছে কৃতিক। কোমর অবধি টানা কমফোর্টার চড়িয়ে তার বি শেপ পৃষ্ঠদেশ, পুরুষালী বাহু, ফর্সা পিঠের ইতিঅতি রাজত্ব গেড়ে বসা কুচকুচে কালো তিল, সব কিছুই দৃশ্যমান অরুর চোখে। সেদিকে তাকালে যেন খুর লেগে আসে, জাগ্রত হয় অবাধ্য নারী সত্তা। তাই বেশিক্ষণ না তাকিয়ে তাড়াহুড়ো করে চোখ নামিয়ে অন্যদিকে তাকিয়ে রিনরিনে আওয়াজে ডাকলো অরু, শুনছেন? কথা ছিল, কাজের কথা। কৃতিকের কোনো হেলদোল নেই, অথচ অরু একইভাবে ডাকলো বেশ কয়েকবার। পরক্ষণই মনে মনে বলল, আমি জানি সজাগ থাকলেও সাড়া দেবেন না আপনি। আমারই ভুল, একবারই ডাকতে এসেছি। অরু যখন বিরক্ত হয়ে গাল ফুলিয়ে চলে যাচ্ছিল, তখনই আওয়াজ ভেসে আসে কৃতিকের। সকালে হাস্কি টোনে কৃতিক বলে, চোখ ভর্তি ঘুম আর মাথা ভর্তি শুধু তুই। অরু তরতরিয়ে এগিয়ে এসে শুধালো, কি বললেন? কৃতিক এবার ঘুরে শুল, বালিশের পাশ থেকে মোবাইলটা কুড়িয়ে চেক করতে করতে বলল, নাথিং। কি বলতে এসেছিস সেটা বল। অরু চোখ মুখ শক্ত করে অন্যদিকে তাকিয়ে বলে, আজ প্রত্যয় ভাইয়াদের বাড়ি থেকে মেহমান আসবে, মা বলেছে আপনাকে উপস্থিত থাকতে। কৃতিক ফোন কল করতে করতে বলল, রাতে ঘুমাতে পারিনি, পার্টি অফিসের পূর্ণমিলনও ঘুমের জন্য ক্যান্সেল করেছি। সারাদিন ঘুমাবো, সন্ধ্যায় ডেকে দিস, ঘুম হলে চলে আসবো। অরু কঠিন গলায় বলল, বাড়ির জামাইদের এসবে থাকতে হয়, আর আপনি বাড়ির ছোট জামাই। ও তাই? আমি বুঝি কৃতিক কুঞ্জের জামাই? আগে তো জানা ছিল না। হ্যাঁ তাই তো। কথায় কথায় কৃতিক খেয়াল করলো অরু সে তখন থেকে অন্যদিকে মুখ ঘুরিয়ে কথা বলছে। কাহিনী ধরতে না পেরে কৃতিক ভ্রুকুটি করে জিজ্ঞেস করলো, আমি তোর শ্বশুর না ভাসুর? এভাবে অন্যদিকে তাকিয়ে কথা বলছিস কেন? অরু চোখ মুখ খিচে বলল, দয়া করে কিছু পড়ুন। কৃতিক নির্বিকার ভঙ্গিতে বলল, এমন ভাব করছিস যেন এর আগে তুই আমাকে আন্ডাজ দেখিসনি। আমি তো প্যান্ট। থাক। কানে হাত দিয়ে চেঁচিয়ে উঠল অরু। তৎক্ষণাৎ রুম ত্যাগ করতে করতে দাঁত কিরমিরিয়ে বলল, নির্লজ্জ বেহায়া, এই রুমে এসে আমার খাট হয়েছে। আজকের পর্ব এখানেই শেষ। পরবর্তী অংশে কি হবে সেটা জানতে হলে অপেক্ষা করুন পরের পর্বের জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।